অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম আপনারা মূলত ম্যাক্সিমাম জনই বাংলায় যে ফর্মটা রয়েছে সেই ফর্মই আপনারা ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই মনে রাখবেন কালো অথবা ব্লু কালি দিয়ে মানে নীল কালির পেন দিয়ে আপনারা ফিল আপ করবেন। নামধামগুলো লেখার সময় অবশ্যই বাংলায় লিখবেন এবং যখন সংখ্যা লিখবেন আধার কার্ডের সংখ্যা, ভোটার আইডি কার্ডের সংখ্যা, মোবাইল নাম্বারের সংখ্যা, জন্ম তারিখ যখন সংখ্যা লিখবেন অবশ্যই সংখ্যাগুলো ইংরেজিতে লিখবেন। এই পদ্ধতি মেনে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আমি এই ভিডিওর মাধ্যমে এই ১৩ পাতার যে ফর্ম রয়েছে এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বোঝাবো। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে শুনতে দেখতে দেখতে আপনি আপনার ফর্মটা ফিল আপ করতে পারেন। নিশ্চিত আমি একদম সঠিক প্রসেস আপনাদেরকে দেখাবো, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অতএব আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই এবং প্রত্যেকটি পয়েন্ট নিয়ে প্রত্যেকটি পাতার প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সমস্ত প্রশ্ন ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত প্রশ্নের সলিউশন এই ভিডিওতে হবে এবং ফর্ম ফিল আপ আপনারা সঠিকভাবে এই ভিডিও দেখে দেখেই আপনারা করুন। এই ফর্মটা আমি আপনাদের জন্য ফিল আপ করেছি, আমি নিজে আমার ডিটেলস দিয়ে ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের বোঝার যাতে আরো সুবিধা হয় সেই কথা মাথায় রেখে। প্রথমে ওপরে রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটা শুধুমাত্র আপনার নয়, আপনার পরিবারেরও তথ্য এখানে চাওয়া হবে এবং প্রতিটি বিভাগে এই টিক এবং চেক বক্স আপনাকে নির্দেশাবলী ফলো করে টিক এবং চেক বক্স গুলোকে ফলো করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে আবেদনকারী এবং যাচাইকারী মানে আপনারা যারা আবেদন করবেন এবং যারা যাচাই করবেন অফিসার যারা প্রত্যেকের জন্য কিন্তু নির্দেশাবলী রয়েছে, সেই মতো করে ফিল আপ হবে এবং সমস্ত অংশ পূরণ করাটা কিন্তু বাধ্যতামূলক। বলা হচ্ছে যে প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এবারে আপনাদের বলি যে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি বাংলায় ফর্ম এবং আমি পূরণ করেছি ইংলিশে লিখেছি, এটা আপনারা কনফিউজড হবেন না, আপনারা বাংলাতেই পূরণ করবেন। আবার ইংলিশ ফর্ম রয়েছে যেটা যাদের সুবিধা, কেউ যদি ইংলিশে ফিল আপ করতে চান তাহলে আমার এই ফর্ম ফিল আপ প্রসেস দেখেও আপনারা সেটা ফিল আপ করতে পারবেন, কেউ যদি বাংলায় করতে চান বাংলায় করতে পারবেন। তবে এই পূরণটা ইংলিশে করবেন না, আপনাদেরকে বলি যেহেতু ফর্মটা বাংলায় আপনি বাংলাতে লিখবেন সমস্ত কিছু, শুধুমাত্র সংখ্যাগুলো যখন লিখবেন তখন ইংলিশে লিখবেন। ধরুন আপনি ডেট অফ বার্থ লিখবেন, এখানে সংখ্যা লিখতে হবে ইংলিশে লিখবেন। যখন আপনি আধার নাম্বার লিখবেন ইংলিশে লিখবেন, ভোটার আই কার্ড নাম্বার লিখবেন ইংলিশে লিখবেন নাম্বারগুলো, কিন্তু যখন আপনি লিখছেন অক্ষর তখন বাংলায় লিখুন। ক্লিয়ার হয়েছে? ব্লু অথবা কালো পেন দিয়ে আপনি ফিল আপ করুন, এই দুটো কালি ব্যবহার করতে পারেন, যে কোনো একটি, দুটোর মধ্যে যে কোনো একটি কালি। বেশ, এবারে আসছে প্রথম অংশতে। প্রথম বিভাগে হেড অফ দি ফ্যামিলির তথ্য চাওয়া হয়েছে। আপনি আপনার পরিবারের কাকে হেড অফ দি ফ্যামিলি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। যদিও রেশন কার্ডগুলোতে বা খাদ্য সুরক্ষা কার্ডগুলোতে হেড অফ দি ফ্যামিলি উল্লেখ রয়েছে, আপনাদের এখানে প্রশ্ন হবে তাহলে কি হেড অফ দি ফ্যামিলি রেশন কার্ড ধরে হবে? কিন্তু এখানে সেটা মেনশন করা নেই। সেই কারণে আপনারা এখন নতুন করে অনেকের হেড অফ দি ফ্যামিলি আগে ছিল, হেড অফ দি ফ্যামিলি মারা গেছে, হেড অফ দি ফ্যামিলি থেকে এখন পরিবার সব আলাদা হয়ে গেছে, পরিবার ভেঙে গেছে, অনেক কিছু হয়েছে। সেই কারণে রেশন কার্ডে হেড অফ দি ফ্যামিলিটাকে না মাথায় নিয়ে আপনি আপনার মতো করে আপনার পরিবারের একজন হেড অফ দি ফ্যামিলি সিলেক্ট করুন, তাকে হেড অফ দি ফ্যামিলি বানান এবং তিনার নামটা আপনি এখানে লিখুন, বাংলায় লিখুন, মানে হেড অফ দি ফ্যামিলি পরিবারের প্রধানের নামটা লিখুন হলো। এবং আধার কার্ড অনুযায়ী লিখুন, আধার কার্ডে যেমন যেমন বানান থাকবে সেরকম বানান দেখে লিখুন। জন্ম তারিখটা এখানে আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে যে জন্ম তারিখটা কার, হেড অফ দি ফ্যামিলির নাকি যার ফর্ম পূরণ হচ্ছে তার? না, এটা কিন্তু অবশ্যই আমি হেড অফ দি ফ্যামিলিটা ব্র্যাকেট করে লিখে দিয়েছি, এটা হেড অফ দি ফ্যামিলির জন্ম তারিখ দেবেন, এখানে যার নাম দেবেন তিনার জন্ম তারিখ দেবেন। 2 নম্বরে পরিবারের প্রধান মানে যাকে হেড অফ দি ফ্যামিলি করছেন তিনার লিঙ্গটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা দেবেন এবং এখানে আপনি টিক মার্ক দেবেন, মানে আধার অনুযায়ী যে আপনি দিচ্ছেন এই ঘরগুলোতে টিক মার্ক দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে অবশ্যই আপনি এই আধার নাম্বার ইংলিশে লিখবেন পরিষ্কার করে সুন্দর করে এবং এখানে টিক মার্ক দেবেন। এবারে এখানে বলা হচ্ছে যে ডিজিটাল রেশন কার্ডে ফ্যামিলি আইডি যদি থাকে, এই কথাটা বলা হচ্ছে যদি থাকে, আপনাদের অনেকের নেই, ম্যাক্সিমাম লোকের নেই, সে কারণে এটা ফাঁকা রেখে দেবেন, অসুবিধা নেই। এই কারণে এখানে যদি থাকে বলা হচ্ছে, এটা বাধ্যতামূলক নয়, থাকলে দেবেন না থাকলে না দেবেন।
নম্বরে বলা হচ্ছে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা কতজন। আপনার পরিবারে একজন হতে পারে, দুজন হতে পারে, 6 জন হতে পারে, 10 জন হতে পারে। পরিবারের সদস্য কতজন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, শুধু সংখ্যাটা এখানে লিখবেন। ঠিকানা লিখবেন, এই ঘরে ঠিকানাটা লিখবেন। কার ঠিকানা লিখবেন? হেড অফ দি ফ্যামিলির ঠিকানা লিখবেন। এটা কিন্তু পুরোটাই ফ্যামিলি তথ্য, পরিবারের তথ্য নেওয়া হচ্ছে, প্রধানের তথ্য নেওয়া হচ্ছে। সেই হিসেবে এই ঠিকানাটা আপনার ফ্যামিলির ঠিকানা, অবশ্য পরিবারের হেড এবং আপনি একই জায়গায় হওয়া উচিত ম্যাক্সিমাম ক্ষেত্রে। অতএব আপনার ঠিকানা, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিন সবটা আপনি এখানে এই ঘরের মধ্যে পরিষ্কার করে লিখবেন। অবশ্যই যেন স্থায়ী ঠিকানা হয়, এখানে বলে দেওয়া হয়েছে। 8 নম্বরে যোগাযোগ নাম্বার, এখানে আপনি যে মোবাইল নাম্বারটা লিখবেন সেটা অবশ্যই আপনার হেড অফ দি ফ্যামিলি, আপনি যাকে বানিয়েছেন তিনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এখানে কিন্তু সেইটা নির্দেশাবলীতে দেওয়া রয়েছে। এবারে চলে আসছি 9 নম্বরে। 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার ইত্যাদি লিখতে হবে। এইখানে হচ্ছে মূল বিষয়টা, আপনাকে বোঝার বিষয় রয়েছে, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই 9 নম্বর পয়েন্ট। দেখুন, এবারে ঘটনা হচ্ছে আপনারা যারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফর্ম আমি বলে দিয়েছি। আপনার বাড়িতে 3 জন সদস্য যদি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হয়ে থাকেন, 3 জনকেই আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে, একটা ফর্মে 3 জনের নয় কিন্তু। এবারে ধরুন আপনি যিনি ফর্মটা ফিল আপ করছেন তিনার নামটা কোথায় হবে সেই জায়গাটা হচ্ছে এইখানে রয়েছে। আচ্ছা, প্রথমে চলে আসি 1 নম্বরে। দেখুন এখানে বলা হচ্ছে যে পরিবারের প্রধানের নামটা আপনি এখানে লিখবেন। আপনি ওপরে যাকে পরিবারের প্রধান করেছেন তিনার সেই নামটা আপনি এখানে বাংলাতে লিখবেন। এবং এই পরিবারের প্রধান যাকে করেছেন তিনি কি অন্নপূর্ণা যোজনাতে আবেদনযোগ্য বা অন্নপূর্ণা যোজনাতে কি আবেদন করেছে বা করতে চান, এরকম বিষয়টা রয়েছে। মানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য তিনি যোগ্য কিনা, পরিষ্কার কথা। সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ আছে। যদি আপনি হেড অফ দ্য ফ্যামিলি পুরুষকে করেন, পুরুষ মানুষ, আপনার হাজবেন্ড হতে পারে, বাবা হতে পারে, দাদু হতে পারে, পুরুষ মানুষ, তাহলে তিনি যোগ্য নন। সেই কারণে এই হ্যাঁ অংশটা আপনি ফাঁকা রাখবেন, এখানে কোনো টিক দেবেন না। আর যদি হেড অফ দি ফ্যামিলি আপনি যাকে করেছেন, ধরুন আপনি আপনার মাকে করেছেন, তিনি অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য, সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন, কারণ তিনার ফর্মটা আপনি আবার আলাদা করে পূরণ করবেন, সেই কারণে হ্যাঁ করে দেবেন। এবারে হচ্ছে সদস্য নাম্বার 1। এখানে আপনাদের বলি, এখানে হেড অফ দি ফ্যামিলিকে ধরে নিয়ে, হেড অফ দি ফ্যামিলি একজন হলো, সদস্য নাম্বার এই যে 1 রয়েছে, এরকম সদস্য করে আপনি 5 জন সদস্যের এখানে কিন্তু পূরণ করতে হবে। দেখুন 5 জন সদস্যের নাম পূরণ করতে হবে। 1 মিনিট আমি দেখাচ্ছি। এই যে এবারে দেখুন এখানে আপনি পরিবারের প্রধানের নাম লিখলেন এবং এটা আপনি সিলেক্ট করলেন হ্যাঁ অথবা না। হ্যাঁ হলে টিক দেবেন, না হলে কিছু করবেন না। এই যে পরিবারের সদস্য 1, এই সদস্য একই জিনার ফর্মটা ফিল আপ করছেন, জিনার অন্নপূর্ণারের যোজনার জন্য, তিনাকেই সদস্য 1-এ রাখবেন। তিনার নামটা সদস্য 1-এ রাখবেন। যার নামে অন্নপূর্ণা যোজনাটা অ্যাপ্লাই করছেন, এই ফর্মটা যার নামে আপনি ফিল আপ করছেন, তিনাকে 1 নম্বরে রাখবেন। তিনার নাম লিখবেন, তিনার জন্ম তারিখ অবশ্যই আধার ধরে, তিনার লিঙ্গ লিখবেন, মেল ফিমেল লিখবেন, তিনার এই হেড অফ দি ফ্যামিলির সঙ্গে তিনার কি সম্পর্ক, হাজবেন্ড হতে পারে, যা সম্পর্ক আসবে আপনি সেটা লিখলেন এবং আধার নাম্বার আপনি লিখলেন। অতএব এই 1 নম্বর সদস্যের তথ্যটা আপনি তার দেবেন, তার তথ্যটা দেবেন জিনার জন্য এই ফর্মটা ফিল আপ করছেন। এবং তাহলে তিনি তো অবশ্যই এখানে হ্যাঁতে টিক হবে যে তিনি অন্নপূর্ণার জন্য যোগ্য, আবেদন করতে চাইছেন বা আবেদন করছেন। ক্লিয়ার হলো? তাহলে 1 নম্বরে হেড অফ ফ্যামিলিটাও আপনাকে বোঝাতে পেরেছি, সদস্য নাম্বার 1 কে হতে পারে সেটাও বোঝাতে পেরেছি। এবারে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য, এটা আপনি যাকে খুশি এই সদস্যগুলোকে আপনি দিতে পারেন। তবে মাথায় রাখবেন এই অংশতে আপনি যাকে 1 নম্বরে যার নাম করবেন, 2 নম্বরে যার নাম লিখবেন, 3 নম্বরে যার লিখবেন, 4 নম্বর সদস্যতে যার নাম লিখবেন, 5-এ যার নাম লিখবেন, এই সিরিয়ালটা পরবর্তী নিচের দিকের পেজগুলোতেও কিন্তু আবারও সদস্য লেখার জায়গা আছে, এই সিরিয়ালটা মেনটেন করবেন। অতএব সব পেজের জন্য সব জায়গাতে এই নাম্বারের সিরিয়াল
ধরে একই নাম, একই ব্যক্তির নাম, একই সদস্য নম্বরের ঘরে দেবেন। এটাই কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা যেখানে সেখানে যা তা দেবেন না। এবারে ধরুন 2 নম্বর সদস্য যার নাম লিখেছেন তিনি অন্নপূর্ণার যোগ্য, তাহলে হ্যাঁতে ক্লিক দেবেন। যদি অন্নপূর্ণার যোগ্য না হয়ে থাকে তাহলে এটা ফাঁকা থাকবে। ম্যাক্সিমাম আপনি 6 জনের নাম লিখতে পারবেন হেড অফ দ্য ফ্যামিলি ধরে, এবং পরিবারের সদস্য 5 জন মিলিয়ে 6 জনের নাম ম্যাক্সিমাম দেওয়া যাবে। এবারে যাদের 2 জন থাকবে 2 জনের দেবেন, 4 জনের 4 জন দেবেন, 6 এর বেশি থাকলে আপনি আর দিতে পারবেন না। অতএব এই পর্যন্ত আপনি ম্যাক্সিমাম দেবেন। বাচ্চা কাচ্চা থাকলে বাদ দিয়ে দেবেন যদি বেশি সদস্য কারোর ফ্যামিলিতে থাকে। এবারে আসছি 10 নম্বর অংশতে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। পরিবারের প্রধান এবং সকলের যে প্রাপ্তবয়স্ক যারা, তাদের ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। অবশ্যই প্রাপ্তবয়স্ক, এই কথাটা মাথায় রাখবেন, প্রাপ্তবয়স্কদের, পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট, বাচ্চার নয় কিন্তু। এবং সেই অ্যাকাউন্টে যেন অবশ্যই ডিবিটি লিঙ্কটা থাকে, এটা বলা হচ্ছে। আচ্ছা, এবারে 1 নম্বরে হেড অফ দি ফ্যামিলি। হেড অফ দি ফ্যামিলি, এখানে আপনি হেড অফ দি ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টটা লিখবেন, হেড অফ দি ফ্যামিলির অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, হেড অফ দি ফ্যামিলির আইএফসি কোডটা লিখবেন 1 নম্বরে। এবারে হচ্ছে সদস্য নাম্বার। এবারে দেখুন, এই যে সদস্য নাম্বার 1-এ আমি আগে বলেছি যে সদস্য নাম্বার 1টাতে তারই নাম লিখবেন জিনার এই ফর্মটা ফিল আপ হচ্ছে, যিনি অন্নপূর্ণার জন্য আবেদনকারী। তাহলে তার নাম যখন আপনি ওপরে, একইভাবে ওপরে আমি বলেছি লিখেছেন, এখানেও তিনার ব্যাংক অ্যাকাউন্ট, তিনার ডিটেলস আপনি লিখবেন। এই জন্য সদস্যটা মেনটেন করা কিন্তু খুব প্রয়োজন। এবারে আপনি সদস্য 2-তে আপনি ওপরে যাকে সদস্য 2 বানিয়েছিলেন, তারপরে সদস্য 3 আপনি যাকে বানিয়েছিলেন ওপরের অংশটাতে, ঠিক সেই সিরিয়াল মেনটেন করে এই ডেটাগুলো আপনি ফিল আপ করে দিন। অবশ্যই যেন ডিবিটি লিঙ্ক থাকে। এবারে পরিবারের সদস্য যদি বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই তথ্য নাও দিতে পারেন, চাইলে দিয়ে দেবেন, অসুবিধা নেই। যদিও এখানে বলা হয়েছে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, প্রাপ্তবয়স্ক কথা বলা হয়েছে। বাচ্চা থাকলে দেবেন, না থাকলে অসুবিধা নেই। আপনি ওপরের, আর একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, একদম ওপরের পেজে থেকে যে পরিবার আপনি সদস্য 1, 2, 3, 4 করে মেনটেন করছেন, সব জায়গায় কিন্তু সমান দেবেন, এটা মাথায় রাখবেন। তাহলে এটা গেল ব্যাংক অ্যাকাউন্টের পেজটা গেল। এবারে চলে আসছি নেক্সট 11 নম্বরে, এপিক। এপিক মানে ভোটার আইডি কার্ডের হেড অফ দি ফ্যামিলি এবং প্রাপ্তবয়স্ক সকলের ভোটার আইডি কার্ডের এবারে তথ্য নেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমে দেখুন হেড অফ দি ফ্যামিলির এপিক নাম্বারটা এখানে আপনি লিখলেন, বিধানসভার ক্ষেত্র এবং নাম, মানে আপনার বিধানসভার নাম এবং বিধানসভার যে নাম্বার সেটা আপনি লিখবেন। এবং 1 নম্বরে ওই জিনার নামে এই ফর্ম পূরণ হচ্ছে, তিনার তথ্য দেবেন। এবং একইভাবে সদস্য 2, 3, 4 করে আপনি উপরের সিরিয়াল মেনটেন করবেন। এটা কিন্তু মেনটেন অবশ্যই করতেই হবে। 12 নম্বরে হচ্ছে আপনি কোন জাতিভুক্ত, সেটা আপনি এখান থেকে অপশন পড়ে নিয়ে টিক দেবেন। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, এসটি হলে যেমন আপনি রয়েছেন তেমন আপনি দেবেন। এবং অবশ্যই কিন্তু শংসাপত্র আপনাকে পরে অ্যাটাচ করতে হবে, এখানে বলা হয়েছে। এবারে আসি রেশন কার্ড এবং ভর্তুকি সংক্রান্ত তথ্যতে। দেখুন বলা হচ্ছে আপনি কি ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। মানে আপনি দেখুন এই নিচের যে ডিজিটাল রেশন কার্ডের যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে যেগুলো থাকলে, মানে যে কোনো একটি থাকলেই আপনার তাহলে ডিজিটাল রেশন কার্ড আছে, আপনি হ্যাঁতে টিক দেবেন, না থাকলে না দেবেন। এবারে যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটা কোন ক্যাটাগরির, এসসি, এসপিএইচএইচ নাকি পিএইচএইচ নাকি RKSY 1, 2, AYY বা ভর্তুকিহীন, যেটা হবে আপনি সেটাতে টিক দেবেন। আমি এখানে এটাতে টিক দিয়েছি, আপনি আপনার যেটা হবে দেবেন। 3 পরিবারের রেশন দোকান থেকে মাসিক আপনি রেশন তোলেন কিনা, অবশ্যই রেশন কার্ড তোলেন, সেটা হ্যাঁ দেবেন, যারা তোলেন না না দেবেন। এবারে বলা হচ্ছে যে সম্পদটা কি, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। এই যে বিষয়টা এটা হলো, আপনার ধরুন একটা বাড়ির মধ্যে 3 বা তার বেশি পাকা ঘর আছে, মানে রুমের কথা বলা হচ্ছে আর কি। একটা বাড়িতে কতগুলো রুম আছে এটা জানতে চাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। একজনের তো আর 3-4টে করে বাড়ি থাকবে না, একটাই বাড়ি থাকবে, রুম কতগুলো সেটা জানতে চাওয়া হচ্ছে। এবারে দেখা গেল যে অনেকের হয়তো দেখা যায় পাকার বাড়ি আছে, কারোর হয়তো 2টো রুম, এখানে 3 বা তার বেশি বলেছে। তাহলে 3টে রুম যদি হয় বা তার বেশি, তখন আপনারা হ্যাঁতে টিক দেবেন। 3-এর কম রুম হলে, মানে থাকার রুম যেটাকে বলা হচ্ছে, বুঝতে পেরেছেন, তাহলে কম হলে নাতে ক্লিক দেবেন।
আর 3-এর বেশি হলে হ্যাঁতে ক্লিক দেবেন। এবারে হচ্ছে পারিবারিক জমির মালিকানা। আপনার যে জমি রয়েছে, আপনার বাড়িটা একটা জমির উপরে রয়েছে, বা আপনাদের চাষের জমি, বাগান বাড়ি ইত্যাদি হতে পারে, জমি রয়েছে কিনা, যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। এবং অবশ্যই সেই জমির যেন রেজিস্টার হয়, রেকর্ড থাকে, দলিল থাকে, এই বিষয়গুলো, জমি সংক্রান্ত কাগজপত্র যেন থাকে, এবং সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে এই ফর্মে। এবারে আসছি 3 নম্বরে, আপনার ফ্যামিলিতে বা বাড়িতে কত শতক জমি রয়েছে, টোটাল মোট পরিমাণ, যতজন সদস্য রয়েছে সবার মিলিয়ে কত, টোটালটা এখানে লিখবেন। এবং অবশ্যই যেন সেটা রেজিস্ট্রেশন নথি থাকে, এবং সেটা আপনাকে পরবর্তী সময় অ্যাটাচ করতে হবে, মানে এই ফর্মে অ্যাটাচ করতে হবে। 4 নম্বরে, যানবাহন আপনার বাড়িতে রয়েছে কিনা, এবং সেটা অবাণিজ্যিক মানে প্রাইভেট কার যেটাকে বলা হচ্ছে, সেটা রয়েছে কিনা, যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আর যদি হ্যাঁ দেন, তাহলে গাড়ির বিবরণগুলো কিন্তু এখানে উল্লেখ করবেন। এখানে কিন্তু একটা বিষয় বলা হচ্ছে, জিপ বা ট্রাক্টর যদি থাকে তাহলেও কিন্তু আপনি হ্যাঁর দলে, এটা বলে দেওয়া হচ্ছে। 5 নম্বরে, পরিবার ভিত্তিক সদস্যের বীমা। এবারে আপনার বাড়িতে বীমা, সেটা এলআইসি হতে পারে, আইসিআইসিআই হতে পারে, এসবিআই লাইফ হতে পারে, অ্যাক্সিস লাইফ হতে পারে, যত রকমের বীমা রয়েছে, যে কোনো বীমা যদি থাকে তাহলে আপনি সেই তথ্যটা দেবেন। এবারে বলা হচ্ছে যে বীমা আছে কিনা। ধরুন আপনার ফ্যামিলির, আপনি ওপর থেকে তো ম্যাক্সিমাম 6 জনের নাম আপনি এন্টার করতে পারছেন। এই 6 জনের মধ্যে যদি একজনেরও বীমা থাকে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক দেবেন, আর যদি কারোর না থাকে তখন নাতে ক্লিক দেবেন। এবারে যখন আপনি হ্যাঁতে ক্লিক দিচ্ছেন, তাহলে এবারে হচ্ছে এই সদস্যদের, এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, 1 নম্বর সদস্য মানে আপনার নিজের, যার নামে ফর্ম পূরণ হচ্ছে তিনার, এবং তারপরে আপনি সদস্যগুলোকে যেভাবে মেনটেন করছেন, এই মেনটেন ধরে, যার ধরুন আপনার 2 নম্বর সদস্যের বীমা আছে আর কারোর নেই, তাহলে 2 নম্বর সদস্যের ঘরে আপনি সরকারি অথবা বেসরকারি কোন ধরনের বীমা, সেটাতে টিক দেবেন। সাম অ্যাসিওর্ড কত, টোটাল বীমার পরিমাণ কত, মানে ম্যাচুরিটি ভ্যালু যেটাকে বলা হচ্ছে, সেই ভ্যালুটা কত, সাম অ্যাসিওর্ড এবং প্রিমিয়ামের বিবরণ, মান্থলি প্রিমিয়াম নাকি কোয়ার্টারলি নাকি হাফ ইয়ারলি না ইয়ারলি, তার বিবরণ আপনাকে দিতে হবে। ধরুন আপনার মান্থলি, তাহলে লিখবেন মান্থলি, এবং আপনি কত টাকা করে আপনি বীমা আপনাকে দিতে হয় সেটা আপনি দেবেন, উল্লেখ করবেন। এইভাবে কিন্তু এই ঘরটা ফিল আপ হবে, অর্থাৎ যতজনের বীমা থাকবে ততজনের ফিল আপ হবে, বাকি ফাঁকা থেকে যাবে। এবারে হচ্ছে আয়ের পরিমাণ। এখানে বলা হচ্ছে যে কোনো সদস্য কি আয়করের কথা বলা হচ্ছে, মানে ট্যাক্স দেন কিনা, যদি না দেন না করবেন, আর ট্যাক্স দিলে হ্যাঁ করবেন। প্যান কার্ড রয়েছে কিনা সদস্যদের, তাহলে প্যান কার্ড নিশ্চয়ই প্রত্যেকের কম বেশি না থাকলেও 6 জনের মধ্যে 1-2 জনের এখন তো প্যান কার্ড প্রত্যেকেরই আছে, সে কারণে আপনারা হ্যাঁ করবেন। এবং যার যার প্যান কার্ড থাকবে, হেড অফ দি ফ্যামিলির যদি থাকে তাহলে এখানে নাম লিখবেন, প্যান নাম্বার লিখবেন। সদস্য 1-এ কার নাম লিখতে হবে জানেন, সেই কার নাম, তিনার নাম লিখবেন এবং প্যান নাম্বার লিখবেন। সদস্য 2-তে নাম লিখবেন, প্যান নাম্বার, এই করে যতজনের প্যান আছে সেই মতো করে সদস্যটাকে মেনটেন করবেন, করে লিখবেন। এবারে আসছি কর্মসংস্থানের ধরন, কি ধরনের কাজ পরিবারের সদস্যরা করে থাকছে। প্রথমে হচ্ছে হেড অফ দি ফ্যামিলি কি করে, সরকারি কাজ করেন, বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন, এখানে দেখুন ব্যবসা মালিক ইত্যাদি রয়েছে, ব্যবসা করেন কিনা, এবং তিনি পার্ট টাইম জব করেন কিনা, কারিগর, শিল্পী, কৃষক কিনা। অতএব যেটা হবে আপনি সেটা ক্লিক দেবেন। এবারে এখানে বলে রাখি, এটা হেড অফ দি ফ্যামিলি বলা হচ্ছে। হেড অফ দি ফ্যামিলি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনি অন্যান্যতে টিক দেবেন, এখানে অন্যান্যর ঘরে টিক দেবেন, হাউস ওয়াইফ এইখানে টিকটা দিয়ে দেবেন। এবারে ধরুন আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, দেখা গেল যে হেড অফ দি ফ্যামিলি হাউস ওয়াইফ না, অন্য কিছু করেন, কিন্তু আপনি নিজে যিনি ফর্ম ফিল আপ করছেন, 1 নম্বর সদস্য তো যিনি ফর্ম ফিল আপ করছেন, তিনার ডেটাটা দিতে বলেছি, তিনি দেখা গেলেন যে হাউস ওয়াইফ, তাহলে এখানে অন্যান্যতে ক্লিক দিবেন। ব্র্যাকেটে এখানে পাশে হাউস ওয়াইফ লিখে দিতে পারেন, বা গৃহবধূ বাংলাতে আপনারা লিখে দিতে পারেন, অসুবিধা নেই। এইভাবে সদস্য মেনটেন করে কোন সদস্য কি করেন সেই মতো করে টিক দেবেন। এবারে আসছি এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক বলা হয়েছে, কিন্তু এখানে প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদের কথা বলা হচ্ছে। 18 বছরের নিচে হলে তাদের কিন্তু এখানে দেবেন না কিছু। এখানে পরিবারের প্রধান সহ প্রাপ্তবয়স্কদের কথা বলা হচ্ছে। আচ্ছা, প্রথমত জানতে চাওয়া হচ্ছে যে কতজন শিক্ষিত সদস্য রয়েছে। অবশ্যই কিন্তু প্রাপ্তবয়স্ক 18 বছরের বেশি। ধরুন আপনার বাড়ির কোনো ছেলে মাধ্যমিক দিয়েছে, 11-এ পড়ে, 12-এ পড়ে, তার 18 বছর বয়স হয়নি, সেই সংখ্যাটা কিন্তু এখানে হবে না। প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের বেশি, এরকম শিক্ষিত মানে বয়স হয়ে গেছে, তিনি 5 পাস করতে পারেন, সেটাও শিক্ষিত, সেই সংখ্যাটা এখানে দেবেন। এবারে বলছি
এবং অশিক্ষিত সদস্যের সংখ্যা। এবারে আসছে যে অশিক্ষিত সদস্যদের সংখ্যাটা নিচে লিখবেন। তাহলে আপনি ধরুন আপনার ফ্যামিলিতে 5 জনের মধ্যে 3 জন শিক্ষিত, 3 জন অশিক্ষিত, তাহলে 3 জন এখানে 3 লিখবেন বা 3 দেবেন, নিচেও 3 দেবেন। এইটা আপনারা করবেন। এবারে হচ্ছে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হয় শিক্ষিততে টিক দিলেন, অশিক্ষিত হলে অশিক্ষিততে টিক দিলেন। এবং শিক্ষিত যদি হয়ে থাকেন তিনার সর্বোচ্চ পড়াশোনা কতটা, মানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, সেটা দেবেন। এবারে বলা হচ্ছে এখানে নির্দেশাবলীতেও কিন্তু তাই বলা হয়েছে। সদস্য নাম্বার 1 মানে যিনার নামে এই ফর্মটা, তিনার তথ্য দেবেন, তিনি শিক্ষিত কিনা সেটা ইয়েস করলেন, টিক দিলেন, এবং তিনার যোগ্যতা কি রয়েছে শিক্ষাগত সেটা দিলেন। এইভাবে পুরো সদস্যগুলোকে মেনটেন করবেন এইভাবে। এবারে চলে আসছি কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক। বলা হচ্ছে যে আপনার বাড়ির কেউ এই ধরনের পোস্টে বা এই ধরনের কাজে যুক্ত কিনা, সাংবিধানিক কোনো কাজে যুক্ত কিনা। যদি হয়ে থাকে হ্যাঁ দেবেন, যে কোনো একজন হলেই কিন্তু হবে, হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। আমি এখানে ধরুন না দিয়েছি। এবং যদি হ্যাঁ দেন তিনি কোন পদে রয়েছেন, কোন পোস্টে, মানে এই সাংবিধানিক পদ, তিনি মন্ত্রী নাকি প্রধান নাকি কোনো পঞ্চায়েত দপ্তরে রয়েছেন সেটা দেবেন, বা বিধায়ক কিনা সেটা দেবেন। এবারে আসছি প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন। মানে যদি আপনি প্রধান, এখানে যদি কেউ প্রধান থাকেন তাহলে সেই সংক্রান্ত তিনার যে নথি রয়েছে সেটা আপনাকে এই ফর্মে অ্যাটাচ করতে হবে। এবারে 6 নম্বরে বলা হচ্ছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী। যদি কেউ পেনশন আপনার ফ্যামিলির পেয়ে থাকেন তাহলে সেটা আপনি এখানে ইয়েস নো করবেন। কোন সদস্য কি জিএসটি প্রদান করে থাকেন, জিএসটি তে রেজিস্ট্রেশন রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন, এবং জিএসটি নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। পরিবারের মোট আয় কত, মানে বার্ষিক আয়ের কথা বলা হচ্ছে। আপনার পরিবারের বছরে কত টাকা আয় করেন সেটা আমি দিলাম এখানে, আমি এক্সাম্পল হিসেবে 60,000 টাকা দিলাম, অঙ্কে লিখতে হবে। এবারে বলা হচ্ছে যে সিএ তে কোন সদস্য আবেদন করেছেন কিনা। সিএ তে হেড অফ দি ফ্যামিলি যদি আবেদন করে থাকেন তাহলে এখানে আবেদন করা হয়েছে এই ঘরে টিক দেবেন। যদি আবেদন না করে থাকেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাই হবে, প্রযোজ্য নয়তে ক্লিক করে দেবেন। আর আবেদন করে থাকলে আবেদনের নম্বর আপনি দেবেন। আর যদি সিএ তে আবেদন করে আপনার সার্টিফিকেট হয়ে যায় এবং সেটা ইস্যু হয়ে যায় তাহলে এখানে সার্টিফিকেট নাম্বারটা এন্টার করবেন, এটা বলা হচ্ছে। আর সদস্য নাম্বার 1 মানে যিনার নামে এই ফর্মটা, তিনার তথ্য এখানে দেবেন। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে সিএ তে নেই অনেকেই, সেক্ষেত্রে এই ঘরটা যাদের নেই আপনারা পুরো ফাঁকা রেখে, মানে নো, এই যে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয় করে দেবেন যতজন সদস্যের তথ্য আপনি ফর্মে দিচ্ছেন। এবারে আসছি পরবর্তী যেটা 2 নম্বরে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি বা ক্রেডিট কার্ড বা এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি, এইগুলো যদি আপনার পরিবারের কারোর থেকে থাকে তাহলে সেটা আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। প্রথমত পরিবারের যিনাকে প্রদান করেছেন, তিনার নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে। নাম্বার মানে যদি এই ক্রেডিট কার্ড থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, এবং তিনার আইডির সংখ্যাটা এখানে লিখতে হবে, আইডি সংখ্যা, এবং ইস্যু কত তারিখে ইস্যু হয়েছে সেটা এখানে দিতে হবে। এগুলো যদি থাকে তবে আপনারা এটা ফিল আপ করবেন, যদি না থাকে ফিল আপ করার প্রয়োজন নেই, কারণ আপনাদের নেই। আর যদি কোনো সদস্য থেকে থাকে সেই সদস্যের নম্বরে এসে আপনি সেই ঘরটা ফিল আপ করবেন যে 3 নম্বর সদস্য হিসেবে যাকে আপনি ওপরে দেখিয়েছেন তিনার ক্রেডিট কার্ড রয়েছে, এটা বোঝা যাবে। এবারে আসছি, এটা যদি এসআইআর এর নাম আপনার বাদ পড়ে এবং ট্রাইব্যুনালে যদি আপনি বিচার চলে, আপনার আবেদন করেছেন, সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। মানে ধরুন আমার এসআইআর এর নাম বাদ যায়নি, কার এটা, পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধান বলা হচ্ছে, পরিবারের প্রধান যাকে করেছেন তিনার এসআইআর এর নাম বাদ যায়নি, তাহলে প্রযোজ্য নয় করে রেখে দিন। যদি বাদ যায় তাহলে হ্যাঁতে ক্লিক দিন, এবং হ্যাঁতে ক্লিক দিলে আপনি যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখে দিন। সদস্য 1 হিসেবে যার নামে ফর্ম হচ্ছে তিনার তথ্যটা দেবেন। তিনার যদি এসআইআর এর নাম বাদ যায়, নিশ্চয়ই বাদ যায়নি, আর যদি যায় তাহলে হ্যাঁ করে দিন, এবং আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার নাম্বারটা এখানে তুলে দিন। এইভাবে আপনি সদস্য মেনটেন করে এটা ফিল আপ করুন। এবারে আসছি সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। আচ্ছা, সামাজিক মর্যাদা এখানে কি বলা হচ্ছে, যে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। শিশু, এবারে আসা হয়েছে শিশুতে। শিশু মানে 18 বছরের নিচে বয়স এমন যে কোনো ছেলেমেয়েরা শিশু। সেক্ষেত্রে আপনি এখানে এই যে সদস্য, এটা কিন্তু নতুন করে আপনাকে মেনটেন করতে হবে, এটা আগের সদস্যের সাথে মেলাবেন না, এটা নতুন সদস্য, শিশুদের সদস্য। আপনার বাড়িতে 2 জন শিশু পড়াশোনা করে,
তাহলে প্রথম যে কোনো একজন শিশুর নাম এখানে 1 নম্বরে লিখুন, তাই সে কোন ক্লাসে পড়ে লিখুন, বিদ্যালয়ের নাম লিখুন এবং সেই শিশু কোন স্কুলে, সরকারি নাকি বেসরকারি নাকি মাদ্রাসায় নাকি কোথায় পড়ে সেইটাতে টিক দিন। এবং দ্বিতীয় শিশুর বিবরণ এইভাবে দিন, এইভাবে তৃতীয় শিশু যদি থাকে দিন। এইভাবে করে আপনি ম্যাক্সিমাম 4টে শিশু পর্যন্ত আপনি দিতে পারবেন। এবারে শিশু সদস্য, এবারে বলা হচ্ছে যে শিশু সদস্যের টিকাকরণ। এই যে এখানে যে শিশু সদস্য যেই সিরিয়ালটা মেনটেন করবেন, পরের শিশু সদস্যতে কিন্তু সেই সিরিয়ালটা মেনটেন করবেন। এবারে টিকাকরণ, দেখুন শিশু আছে মানে সরকারি যে কোনো টিকা তো পেয়েছে, সে করোনা টিকা হতে পারে, পোলিও টিকা হতে পারে, পেয়েছে কোনো টিকা, সেক্ষেত্রে হ্যাঁ করবেন। এবারে এইরকম করে যতজন শিশু পেয়েছে ততজন শিশুর ঘরে আপনি হ্যাঁ টিক চলে দেন। যে আপনার ধরুন 2 জন শিশু, তাহলে 2 জন পেয়েছে, তাহলে সদস্য 2 পর্যন্ত আপনি টিক চিহ্ন দিয়ে দিলেন। আর যদি টিকা না পেয়ে থাকে না টিক লিখ দেবেন। এবারে হচ্ছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান ডিবিটি লিঙ্কের মাধ্যমে? আপনি মানে এখানে পরিবারের প্রধান থেকে শুরু করে সমস্ত সদস্যদের বলা হচ্ছে। এখানে কিন্তু আপনি আবার সেই ওপরের সদস্যটাকে মেনটেন করবেন, এটা বড়দের সদস্য। পরিবারের সদস্য আপনি কি ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সরকারি সুবিধা পান? ধরুন PM কিষাণ পান, তাহলে হ্যাঁ করে দেবেন। কোন প্রকল্পে পান সেই প্রকল্পের গুলোর নাম লিখতে হবে। ঠিক আছে, এবারে চলে আসছি সদস্য নাম্বার 1 মানে আপনি, যার নামে ফর্মটা পূরণ হচ্ছে তিনি হ্যাঁ যদি পেয়ে থাকেন হ্যাঁ, এবং কোন প্রকল্পে পাচ্ছেন সেটা লিখবেন। যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি পাচ্ছেন কিনা, এই কথাটা কিন্তু যে কোনো প্রকল্প নয়, ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন কিনা এরকম একটি জানতে চাওয়া হচ্ছে। এবারে আসছি, আপনারা অনেকে কনফিউজড হবেন যে লক্ষ্মী ভান্ডার তো এতদিন পেয়েছেন, সেটা দেবেন কিনা। হ্যাঁ, সে দিতে পারেন, অসুবিধা নেই, কারণ লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদেরকে এটা দেওয়া হবে। সেই কারণে লক্ষ্মীর ভান্ডার যদি আপনারা পান লিখে দেন, অসুবিধা হবে না, এটার জন্য আপনার ফর্ম বাতিল হয়ে যাবে না, লিখে দিন আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। আর এখানে বলা হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় আবেদন করেও যদি আপনার ক্যান্সেল হয়ে যায়, মানে এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো প্রকল্পে যদি আপনার ক্যান্সেল হয়ে যায়, বাদ হয়ে যায়, তাহলে কেন বাদ হয়েছে সেই কারণটা এই জায়গায় আপনি উল্লেখ করবেন। এবারে এখানে আপনার সমস্ত কিছু তথ্য আপনি শরীরে জ্ঞান মতে বিশ্বাস মতে দিচ্ছেন, সেই ডিক্লারেশনটা দিতে হবে। এখানে আপনি আপনার সিগনেচার করবেন, বাংলা ইংলিশ যা করতে পারেন, টিপসই দিতে পারেন, দেবেন। এবং এই ফর্মটি যাচাই যোগ্য বলে এখানে একটা টিক দেবেন, আপনার ফর্মটি যাচাই করা হোক। এবং এই নিচের পুরো অংশটা একদম এই পর্যন্ত, এটা আপনাদের কিছু করতে হবে না, এটা সরকারি আধিকারিকরা যারা ভেরিফিকেশন করবেন তিনারা করবেন। এই হচ্ছে মূল এই ফর্মের বিষয়। আশা করি এই ফর্মটি পূরণ যদি আপনারা প্রত্যেকে মন দিয়ে একবার দেখেন, আমার মনে হয় না আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। ধন্যবাদ।